একটা হুইল চেয়ারে বসা শারীরিকভাবে অক্ষম লোক দেয়ালের ওই পার থেকে আসা আওয়াজ শোনার জন্য দেয়ালে একটা স্টেথোস্কোপ ধরে, কিন্তু সে যেটা শুনতে পায় সেটা শুনে সে অনেক বেশি অবাক হয়ে যায়। দেয়ালের ওই পারে থাকা লোকজনেরা তার নিজের ব্যাপারেই কথা বলছিল। ইভেন তারা এটাও জানতো যে এই লোকটা হাঁটতে পারে না। তারা মূলত এই লোকটার বাসায় ঢোকারই প্ল্যান করছিল। সে আরো ভালোভাবে শুনে বুঝতে পারে যে ওই লোকগুলো একটা ব্যাংক ডাকাতিরও পরিকল্পনা করছে। এই পরিকল্পনার কথা জানতে পেরে এই লোকটা সিদ্ধান্ত নেয় যে সে ওই ডাকাতদের ডাকাতি করা সম্পত্তি লুট করে নিবে। এখন সে কি এই সম্পত্তি লুট করতে পারবে, আর ওই ডাকাতরাই কেনই বা তাকে টার্গেট করেছে, এটাই জানবো আমরা আজকের এই ভিডিওতে। আমি আর কথা না বাড়িয়ে ফাহাদ টকিসের আজকের ভিডিও শুরু করছি। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটা লোককে, যার নাম ছিল ওয়াকেন। আমরা দেখতে পাই সে একটা হুইল চেয়ারে বসে আছে এবং কোনো একটা ইলেকট্রনিক ডিভাইসের উপরে কাজ করছে। তার কাছে একটা পোষা কুকুর আছে যার নাম কাসিমিরো। বেচারা কাসিমিরোও হাঁটতে পারে না, তার পেছনের পায়ে সমস্যা আছে। ওয়াকেন তার এই সঙ্গীকে অনেক বেশি ভালোবাসে। সে একজন ডক্টরকে ফোন করে জিজ্ঞাসা করে যে কাসিমিরোকে কি কোনো অপারেশন করা সম্ভব কিনা, যাতে সে ঠিক হয়ে যায়। কিন্তু ডক্টর তাকে পরিষ্কারভাবে মানা করে দেয় যে এরকম কোনো অপারেশন নেই। এটা শুনে ওয়াকেন অনেক বেশি ভেঙে পড়ে। নিজের প্রিয় বন্ধুর এরকম কষ্ট সে আর দেখতে পারছিল না। তাই সে ইন্টারনেট সার্চ করা শুরু করে যে কোনো কুকুরকে কষ্ট না দিয়ে একদম শান্তিতে কিভাবে মেরে ফেলা যায়। তার এটা করার একদমই ইচ্ছা ছিল না, তবে সে বাধ্য ছিল। আর শেষমেশ সে একটা ড্রাগস পেয়ে যায়, যেটা সে কুকুরের বিস্কুটের সাথে মিশিয়ে রেখে দেয়, যাতে সময় আসলে সে কাসিমিরোকে এই কষ্টদায়ক জীবন থেকে মুক্তি দিতে পারে। একদিন হঠাৎ তার দরজায় নক হয়। দরজার বাইরে সে একটা মেয়েকেই দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। মেয়েটার নাম ছিল বুর্দা, আর তার সাথে আছে ছোট্ট একটা মেয়ে। আর এই মেয়েটার নাম বেটি। বেটি একদম শান্ত, কোনো কথা বলে না। বুর্দা বলে যে সে ওয়াকেনের দেওয়া একটা অ্যাড দেখে এখানে এসেছে। ওই অ্যাডে তার বাড়িরই একটা রুম ভাড়া দেওয়ার কথা বলা ছিল, কিন্তু এভাবে না জানিয়ে হুট করে চলে আসাটা ওয়াকেনের একদমই পছন্দ হয় না। তার অনেক বেশি রাগ হয়, কারণ কাসিমিরো নামের এই কুকুরটা অচেনা মানুষদেরকে একদমই পছন্দ করে না। ওয়াকেন তাদের না করার চেষ্টা করে, কিন্তু বুর্দা তার কোনো কথাই শোনে না। ব্যাপারটা এমন মনে হচ্ছিল যে বুর্দা আগে থেকেই ঠিক করে রেখেছিল যে সে এখানেই থাকবে। ওয়াকেন এতে বিরক্ত হলেও তার আসলে কিছুই করার ছিল না। তার মাথায় ছিল অনেক বড় ঋণের বোঝা, আর সে যদি এই রুমের ভাড়ার টাকা না পায় তাহলে এই বাড়িটাও তার হাতছাড়া হয়ে যেতে পারে। তাই ওয়াকেন না চাইলেও তাকে বুর্দাকে এখানেই থাকার পারমিশন দিতে হয়। ওয়াকেন খুবই চুপচাপ আর অদ্ভুতভাবে থাকে। সে কারোর সাথেই খুব একটা বেশি কথা বলে না। বুর্দা এসেই ঘরদোর পরিষ্কার করার কাজে লেগে পড়ে এবং ওয়াকেনের সাথে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করে, কিন্তু ওয়াকেন সবসময় তার কাছ থেকে দূরত্ব বজায় রাখে। বুর্দা তার সাথে নিজের লাইফের কিছুটা অংশ শেয়ার করে। সে বলে যে সে অনেক বড় একটা ডান্সার হওয়ার ট্রেনিং নিয়েছিল, আর এই ডান্সার হতেই সে এই শহরে এসেছিল, কিন্তু ভাগ্য তার সহায় হয়নি। তাই এখন তাকে স্ট্রিট ক্লাবে পারফর্ম করতে হয়। বুর্দা আসার পর থেকে ওয়াকেনের লাইফে এখন অনেক বেশি হইচই শুরু হয়ে যায়। বুর্দার জোরে জোরে মিউজিক বাজায়, আর বেটি ঘরের অদ্ভুত সব কোনায় লুকিয়ে থাকে। একবার তো বুর্দা বেটিকে খুঁজতে খুঁজতে ঘরের বাইরেই বেরিয়ে যায়, আর সেখানে একটা ভাঙাচোরা গাড়ি দেখতে পায়। সেটার দিকে সে খুবই অবাক হয়ে তাকিয়ে থাকে। দেখে মনে হচ্ছিল সে এই গাড়িটাকে চেনে, আর ভাবছে এই গাড়িটা এখানে কোথা থেকে এলো। কিন্তু সে আবারও বেটিকে খুঁজতে শুরু করে এবং শেষ পর্যন্ত সে বেটিকে একটা আলমারির মধ্যে খুঁজে পায়। বেটি সেখানে লুকিয়েছিল। এরপরে আমরা দেখতে পাই বুর্দার হাতে ওয়াকেনের পুরনো লাইফের কিছু ছবি আসে, যা থেকে বোঝা যাচ্ছিল যে সেও একসময় তার মতো নর্মাল লাইফ কাটাতো। একদিন ওয়াকেনের বার্থডে ছিল। বুর্দা আর বেটি তাকে সারপ্রাইজ দেয়। তখন ডিনার করার সময় বুর্দা ওয়াকেনকে জানায় যে বেটি কিন্তু বোবা না, সে জাস্ট নিজে থেকেই কথা বলা বন্ধ করে দিয়েছে। সে আগে নর্মাল মানুষদের মতোই থাকতো, বা নর্মাল বাচ্চাদের মতোই থাকতো। তাদের কথাবার্তা আরো আগায়, আর বুর্দা ওয়াকেনকে জিজ্ঞাসা করে যে সে নিজের ঋণ শোধ করার জন্য এই বাড়িটাকে কেন বিক্রি করে দিচ্ছে না। কিন্তু ওয়াকেনের মুখ দেখেই পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এই বাড়ির সাথে তার অনেক গভীর কোনো একটা সম্পর্ক আছে, যা সে কোনোভাবেই ভাঙতে চায় না। ওয়াকেন তার বেশিরভাগ সময়ই বেসমেন্টের ইলেকট্রনিক্স জিনিসপত্র নিয়ে কাজ করেই কাটিয়ে দেয়। অন্যদিকে বুর্দা ডান্স করে আর নিজের মেয়ের খেয়াল রাখে। তারপর একদিন একটা মিরাকেল ঘটে। সবাই অবাক হয়ে যায় যখন তারা দেখে যে কাসিমিরো, যে কিনা চলতেই পারতো না, সে আস্তে আস্তে বেটির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। তবে এটা দেখে ওয়াকেন একটু মন খারাপ করে আবারও বেসমেন্টে চলে আসে। সেখানে গিয়ে সে একটা সিগারেট ধরায় আর কাজ করার চেষ্টা করতে করতে কান্না করা শুরু করে। তার চোখ দিয়ে একটানা অনেক পানি পড়ছিল। সম্ভবত নিজের একমাত্র সঙ্গীকে অন্য কারো কাছে চলে যেতে দেখে তার অনেক বেশি কষ্ট লাগছিল। এক সন্ধ্যায় ওয়াকেন যখন তার বেসমেন্টে ছিল, তখন সে পাশের ঘর থেকে অদ্ভুত কিছু একটা আওয়াজ শুনতে পায়। তার তখন অনেক বেশি সন্দেহ হয়। সে তখন একটা স্টেথোস্কোপ তুলে নেয় আর সেটা
বুর্দাকে দেয়ালের সাথে ঠেকিয়ে তাদের কথা শোনার চেষ্টা করে, আর সে যেটা শুনতে পারে সেটা শুনে সে অনেক বেশি অবাক হয়ে যায়। পাশের ঘরে কিছু লোক আছে যারা তার ব্যাপারেই কথাবার্তা বলছিল। তারা এইটা পর্যন্ত জানে যে ওয়াকেন হুইল চেয়ার ইউজ করে, সে চলাফেরা করতে পারে না। ওই লোকগুলো তখন ডিসাইড করে যে তারা সঠিক সময়ে আবার ফিরে আসবে। এসব কিছু শুনে ওয়াকেন অনেক বেশি টেনশনে পড়ে যায়, তাই সে ওই স্টেথোস্কোপকে টেপ দিয়ে দেয়ালের সাথে আটকে দেয় আর সেটাকে নিজের কম্পিউটারের সাথে কানেক্ট করে দেয়, যাতে সে তাদের সমস্ত কথাবার্তা রেকর্ড করতে পারে। এরপরে সে উপরে বুর্দা আর বেটির সাথে ডিনার করতে চলে যায়, কিন্তু তার মাথায় তখনও অনবরত ওই কথাগুলোই ঘুরপাক খাচ্ছিল। পরের দিন সকালে ওয়াকেন দেয়ালের ওই পাশে রেকর্ড হওয়া অডিওটা শোনে, আর যে নামগুলো তার কানে আসে সে সেগুলোকে নোট করে নেয়, কিন্তু তাদের কথাবার্তা খুব একটা বেশি ক্লিয়ার ছিল না। সে জাস্ট এতটুকুই বুঝতে পারে যে ওই লোকগুলো কাঠ এদিক ওদিক সরাচ্ছে। আরো ইনফরমেশন বের করার জন্য সে গোপনে দেয়ালে একটা ছোট ফুটো করে আর সেটার ভেতর দিয়ে একটা মিনি ক্যামেরা ঢুকিয়ে দেয়। এই ক্যামেরাটাকে সে নিজের কম্পিউটারের সাথে কানেক্ট করে দেয় আর দেয়ালের এই ফুটোটাকে একটা পুরনো কম্পিউটারের কেসের পিছনে লুকিয়ে রাখে। পাশের বাড়িতে ঠিক কি চলছিল এটা নিয়ে চিন্তা করতে থাকা ওয়াকেন তখন বুর্দা আর বেটিকে বলে, তোমাদেরকে দ্রুত এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। এটা শুনে বুর্দা অনেক বেশি রেগে যায়। সে বলে তাদের কাছে একটা সাইন করা রেন্টাল এগ্রিমেন্ট আছে। সে তখন ওয়াকেনকে বলে, তুমি মানুষদেরকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দাও, কারণ তুমি মানুষদেরকে বিশ্বাস করতে ভয় পাও। সে তখন ওয়াকেনকে সকাল পর্যন্ত সময় দেয় নিজের এই ডিসিশনটা আরেকবার ভেবে দেখার জন্য। সেই রাতে ওয়াকেন একা একা বসে রেকর্ড করা অডিও থেকে তৈরি করা নোটগুলো পড়তে থাকে। সে খেয়াল করে যে ওই লোকগুলো শুধু রাতেই কাজ করে আর তারা একটা সুড়ঙ্গ তৈরি করছে। তাদের প্ল্যান ছিল ক্রিসমাস ইভেন্টে পুরো কাজটা শেষ করা। পরের দিন ওয়াকেন বুর্দাকে বলে যে তারা চাইলে এই বাড়িতে থেকে যেতে পারে। ওয়াকেন তখন আবারও নিজের বেসমেন্টে ফিরে আসে আর ক্যামেরার ক্লিপগুলো খুবই মনোযোগ দিয়ে দেখতে শুরু করে। তবে ভেতরের দৃশ্য দেখে সে একদম শিউরে ওঠে। সে প্রত্যেকটা ডিটেল নোট করতে থাকে, এমনকি তাদের কথাবার্তায় সে বিভিন্ন ধরনের বোমের ব্যাপারেও শুনতে পাচ্ছিল। এইসব শুনে সে অনেক বেশি অবাক হয়ে যায়, কিন্তু সবচেয়ে বেশি ধাক্কা সে তখন খায় যখন সে দেখে যে বুর্দা চুপচাপ ছাদের রাস্তা দিয়ে প্রতিবেশীদের ওই বাড়িটাতে ঢুকছে। সে জানতে পারে যে বুর্দা আসলে ওই লোকগুলোকে আগে থেকেই চেনে। আর তার চেয়েও অবাক করার ব্যাপারটা হচ্ছে ওই গ্যাংয়ের লিডার গালতোর সাথে তার একটা রিলেশন আছে। এখন পুরো স্টোরিটা তার কাছে একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। বুর্দা এই ঘরটা ভাড়ায় নিয়েছিল জাস্ট এই কারণে যাতে সে ওয়াকেনের উপরে নজর রাখতে পারে। এদিকে আমরা দেখতে পাই গালতো বুর্দাকে এইভাবে রিস্ক নিয়ে আসার জন্য অনেক কথা শোনায় এবং তাকে একটা স্পেশাল চাবি দেয়। সাথে সে এটাও বলে যে এরপর থেকে সে যেন শুধু টেক্সটের মাধ্যমেই তার সাথে যোগাযোগ রাখে। ওই রাতেই একটা অদ্ভুত ঘটনা ঘটে। বেটি হঠাৎ করেই ওয়াকেনের রুমে চলে আসে। সে চুপচাপ কয়েক সেকেন্ডের জন্য ওয়াকেনকে ঘুমন্ত অবস্থায় দেখে আর তারপর আবারও শান্তভাবে নিজের ঘরে ফিরে যায়। এদিকে ওয়াকেন অনবরত ক্যামেরার ফুটেজ চেক করতে থাকে আর ফাইনালি সে সেই লোকগুলোকে ব্লুপ্রিন্ট অর্থাৎ একটা নকশার দিকে তাকিয়ে থাকতে দেখতে পায়। এবার সবকিছু তার মাথায় একদম পরিষ্কার হয়ে যায়। ওই লোকগুলো আসলে রাস্তার মোড়ে যে ব্যাংকটা আছে সেই ব্যাংকটাকে লুট করার জন্য একটা সুড়ঙ্গ বানাচ্ছে। পরের দিন যখন বুর্দা শপিং মলের জন্য বাইরে যায় তখন ওয়াকেন বেটির সাথে কথা বলার চেষ্টা করে। সে তার ড্রয়িং এর প্রতি ইন্টারেস্ট দেখায়, কিন্তু বেটি তাকে একটুও পাত্তা দেয় না। কিন্তু তখনই সে এমন একটা জিনিস জানতে পারে যা সে কল্পনাও করতে পারেনি। সে জানতে পারে যে বেটি আসলে কথা বলে, কিন্তু সে শুধুমাত্র ক্যাসিমিরোর সাথেই কথা বলে, অর্থাৎ বেটি শুধুমাত্র ওই কুকুরটার সাথেই কথা বলে। এটা জানার পরেই ওয়াকেনের মাথায় একটা আইডিয়া আসে আর সে লুকিয়ে কাসিমিরোর কলারের ভেতরে একটা মাইক্রোফোন সেট করে দেয়, যাতে বেটির বলা প্রত্যেকটা কথাই ওয়াকেন শুনতে পারে। খুবই তাড়াতাড়ি সে এই গ্যাংয়ের প্ল্যান নিয়ে আরো অনেক বেশি ইনফরমেশন পেয়ে যায়। ওই লোকগুলো চুরি করা ক্যাশ একটা ছোট গাড়িতে লোড করে সুড়ঙ্গের নিচ দিয়ে যাওয়ার প্ল্যান করছিল। এই নিয়ে কথা বলার সময় লিডার গালতো জানতে পারে যে তার একটা লোক যার নাম মুনো সে ঘরের ভেতরে নিজের ফোন ইউজ করেছে আর কাউকে ব্যাংকের অ্যাড্রেসটাও সেন্ড করে দিয়েছে। অর্থাৎ মুনো কোন একটা মানুষকে এই ব্যাংকের লোকেশন দিয়েছে আর এই বাসা থেকেই ফোনে কল করেছে। এটা শোনা মাত্রই গালতো অনেক বেশি পরিমাণে রেগে যায়। সাথে সাথে সে মুনোকে টেনে হিসড়ে বেসমেন্টে নিয়ে আসে। তাকে অনেক বেশি টর্চার করা হয় এবং তাকে টেবিলে বাঁধা হয়। মুনো কাঁদতে কাঁদতে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করতে থাকে। সে বলে যে সে জাস্ট একটা মেয়ের সাথে কন্ট্যাক্ট করতে চেয়েছিল যাকে সে অনেক বেশি পছন্দ করে, আর সে তাদের প্ল্যানের ব্যাপারে কারোর সাথেই কোনো কিছুই শেয়ার করেনি। কিন্তু গালতো তার একটা কথাও শুনে না। সে তখন মুনোর উপরে ব্লেম দেয় যে সে পুরো অপারেশনটাকেই বিপদের মুখে ফেলে দিয়েছে। এরপরেই সে নির্মমভাবে একটা স্ক্রুড্রাইভার দিয়ে মুনোর উপরে অ্যাটাক করে আর শেষে তার মাথায় জোরে আঘাত করে তাকে সেখানেই
সেখানেই মেরে ফেলে। ওয়াকেন সার্ভেলেন্স ক্যামেরা দিয়ে এই পুরো জিনিসটাকে দেখে, আর এটা দেখে সে অনেক বেশি ভয় পেয়ে যায়। তবে এই মার্ডারটার কিন্তু রেকর্ড হয়ে গিয়েছিল, যেহেতু ওয়াকেনের ক্যামেরা সেখানে সেট করা ছিল। মার্ডারের পর গালতো তার ভাই ক্যানারিওর সাথে বডিটা গুম করার ব্যাপারে ডিসকাস করছিল, আর তারা ডিসাইড করে যে তাদের সাথে হাত মেলানো ওই পুলিশ অফিসারটাই এই কাজটা করবে, মানে এই বডিটা গুম করবে তাদের সাথে কাজ করা ওই পুলিশ অফিসারটা। ওই রাতেই ওয়াকেন ক্যাসিমিরোর কলার থেকে লুকিয়ে রাখা ওই মাইক্রোফোনটাকে বের করে নেয়। সে বুর্দাকে আটকে রাখতে চেয়েছিল যাতে সে মাঝখানে এসে ঝামেলা না পাকায় আর বাকিদেরকে অ্যালার্ট না করে, তাই সে চুপচাপ ওয়াইনের গ্লাসের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে দেয়। বুর্দা অজ্ঞান হয়ে যাওয়ার পর সে তাকে বেডের সাথে বেঁধে ফেলে আর তার ফোনে একটা অ্যালার্ম সেট করে দেয় যাতে তার মনে থাকে যে পরবর্তী ওষুধের ডোজটা কখন দিতে হবে। এরপরে সে গ্যাংয়ের অ্যাক্টিভিটির উপরে অনবরত নজর রাখতে থাকে। নতুন রেকর্ডিং থেকে ওয়াকেন জানতে পারে যে ওই পুলিশ অফিসার চোরদের ওয়ার্নিং দিয়েছে যেন তারা কোনোভাবেই 747 আর 748 নাম্বার বক্স না খোলে, কারণ 747 আর 748 এই দুইটা লকার বক্স খুবই পাওয়ারফুল কিছু ক্রিমিনালদের, তাই ওই বক্সগুলোর কিছুই করা যাবে না। এদিকে তাদের গ্যাংয়ে একটা নতুন মেম্বার আসে, একজন মহিলা যার নাম রেনি। সে মূলত মুনোর জায়গা নেওয়ার জন্য এখানে এসেছে। সে ব্যাংকে ঢোকার জন্য প্রয়োজনীয় বিস্ফোরকগুলো তার সাথে করে নিয়ে এসেছে। যখন বুর্দার জ্ঞান ফেরে, ওয়াকেন তাকে খাবার খাইয়ে দেয় আর তাকে সরাসরি জিজ্ঞাসা করে যে গালতোর মতো একটা বাজে মানুষের সাথে সে কেন আছে। বুর্দা তখন গালতোকে ডিফেন্ড করার চেষ্টা করে। সে বলে হ্যাঁ, সে একজন চোর, কিন্তু সে মোটেও ভায়োলেন্ট না। গালতো অনেক ভালো একটা মানুষ। তার এই ভুল ধারণা দূর করার জন্য ওয়াকেন নিজের ল্যাপটপটা খোলে আর তাকে মুনোর মৃত্যুর ওই ভিডিওটা দেখায়। নিজের বয়ফ্রেন্ডের আসল এই ভয়ঙ্কর রূপ দেখার পর বুর্দো অনেক বেশি অবাক হয়ে যায়। সে তখন ভয়ে কাঁপতে শুরু করে। যে লোকটাকে সে এত বেশি ইনোসেন্ট ভাবতো সে আসলে একটা খুনি। এরপরে ওয়াকেন বেটির সাথে কথা বলতে যায় আর তাকে বোঝায় যে তার ভয় পাওয়ার কোনো দরকার নেই। তারপর সে তার নিজের মৃত মেয়ের রুমে তাকে নিয়ে যায় আর তাকে বলে তুমি চাইলে এখন থেকে এখানেই থাকতে পারো। এছাড়া সে বেটিকে এটাও বলে যে তুমি চাইলে ক্যাসিমিরোকেও নিজের সাথে রাখতে পারো। সে তাকে ওই ঘরে নিয়ে গিয়ে বলে এখন থেকে তুমি এখানে এই সব খেলনা দিয়ে নিজের মতো করে খেলতেও পারো। যাই হোক, এই মুহূর্তে ওয়াকেন ভাবছিল যে ডাকাতদের লুট করা কিছু সম্পত্তি সে কিভাবে নিজে চুরি করতে পারে। তার আইডিয়াটা অনেক বেশি সিম্পল ছিল। সে তার বেসমেন্টের মেঝে থেকে সরাসরি সুড়ঙ্গের উপরে একটা ফুটো করবে আর ঠিক সে ওই মোমেন্টের জন্য ওয়েট করবে যখন তারা টাকা ভর্তি গাড়িটা নিয়ে নিচে যাবে। ওই মুহূর্তে সে জাস্ট নিজের হাত নিচে দিয়ে ওই গাড়িটা থেকে কিছু টাকা তুলে নিবে। এটাই ছিল তার অনেক সিম্পল একটা প্ল্যান। এরপরে আমরা দেখতে পাই সে বুর্দার হাত পা একটু মাসাজ করে দিচ্ছিল যেন তার বডিতে কোনো খিচুনি না আসে। তখন সে তাকে জিজ্ঞাসা করে যে বেটি আসলে কতদিন ধরে কথা বলা বন্ধ করে দিয়েছে। বুর্দা তখন জানায় যে লাস্ট টাইম যখন সে কথা বলেছিল তখন তার বয়স ছিল 4 বছর। যাই হোক, এরপরে ওয়াকেন তার গলা থেকে ওই নেকলেসটা খুলে নেয় যেটাতে গালতোর দেওয়া একটা চাবি ছিল। বুর্দা তখন তাকে তার প্ল্যানের ব্যাপারে জিজ্ঞাসা করে আর তাকে ওয়ার্নিং করে দেয় যে সে যখন তার ফোন থেকে মেসেজ করবে তখন যেন সে অনেক বেশি সাবধানে থাকে, কারণ প্রত্যেকটা জিনিসকেই আগের মতো খুবই নর্মাল মনে হতে হবে। এরপরে ওয়াকেন তাকে নিজের পুরো প্ল্যানটা শেয়ার করে, যা শুনে বুর্দা তাকে সাবধান করে দেয় যে এটা অনেক বেশি বিপজ্জনক। সে যদি ধরা পড়ে যায় তাহলে তাকে সরাসরি মেরে ফেলা হবে। কিন্তু ওয়াকেনের নিজের স্ট্র্যাটেজির উপরে অনেক বেশি বিশ্বাস ছিল। যাই হোক, নিজের সেই সার্ভেলেন্স সেটআপে ব্যাক করার পর ওয়াকেন শুনতে পায় যে চোরদের একটা বড় সমস্যা হয়ে গেছে, কারণ খনন করার সময় তারা ভুল করে একটা পানির পাইপ ফাটিয়ে ফেলেছে। তারা অনেক দেরি করে রিয়েলাইজ করে যে তারা আসলে ভুল ডিরেকশনে খনন করছিল। এটা আসলে ঠিক করা পসিবল হলেও এখন অনেক বেশি দেরি হয়ে গেছে, তাই ক্রিসমাস ইভেন্টের মধ্যে তারা কোনোভাবেই ব্যাংক পর্যন্ত পৌঁছাতে পারবে না। তারা প্ল্যান করেছিল যে ক্রিসমাস ইভেন্টের আগে যে কোনোভাবে এই কাজটা শেষ করবে, তবে এখন তাদের প্ল্যানে একটু চেঞ্জ আসে। তারা আসলে ক্রিসমাস ইভেন্টের দিনে এই প্ল্যানটা এখন শেষ করবে। আর এই কারণে তারা আসলে অনেক বেশি চিন্তায় পড়ে যায়, কারণ আর্জেন্টিনায় 24 তারিখে অনেক বেশি বাজি পোড়ানো হয় আর এই কারণে অনেক বেশি শোরগোল বা শব্দ থাকে, আর এতে করে তাদের চুরিটা আসলে অনেক বেশি সহজ হয়ে যেত। তবে তারপরেও তারা আশা করছিল যে এই ছুটির দিনেও যথেষ্ট পরিমাণে হইচই বা শব্দ থাকবে আর ওই দিনেও তারা এই চুরিটা সম্পূর্ণ করতে পারবে। কিন্তু ওয়াকেন তখন অনেক চিন্তায় পড়ে যায়, কারণ তাদের প্ল্যানে অনেক বড় চেঞ্জ এসেছে। যখন এই গ্যাংটা ডিসাইড করে যে তারা ওই ছোট্ট গাড়িটার জায়গায় এখন মজবুত একটা ক্যাট ক্যারিয়ার, অর্থাৎ যার মধ্যে বিড়াল নিয়ে আসা যাওয়া করা হয়, সেটা ব্যবহার করবে। আর এই ক্যাট ক্যারিয়ার গুলো চারপাশ থেকে অনেক শক্তভাবে বন্ধ থাকে আর এটা অনেক বেশি স্টেবল। তার মানে ওয়াকেন এখন চাইলেও আর আগের প্ল্যান অনুযায়ী জাস্ট উপর থেকে হাত বাড়িয়ে ওই ক্যাশ টাকাগুলো নিতে পারবে না। তার
তার মানে ওয়াকেনের কাছে এখন তার প্ল্যান চেঞ্জ করা ছাড়া আর কোনো উপায়ই ছিল না। কিন্তু তারপরে ওয়াকেন তার মেঝেতে ফুটো করার কাজটা কমপ্লিট করে। সেটার উপরে সে একটা ঢাকনা লাগিয়ে দেয়, আর সেই ঢাকনাটাকে মাটি দিয়ে এমন ভাবে লুকিয়ে দেয় যাতে ওটা দেখতে একদমই ন্যাচারাল লাগে। এরপর সে ওই ভাঙা পাইপটাকে চেক করার জন্য সুড়ঙ্গের ভেতরে ঢুকে পড়ে আর খুবই ডিটেইলের সাথে সেটার মাপ নিতে থাকে। সে তখন ভালো মতো চেক করে যে ওখান থেকে এখনো পানি বের হচ্ছে কিনা। সে যখনই ব্যাক করতে যাবে তখনই তার কানে কিছু আওয়াজ আসে। গালতো আর ক্যানেরিও ঠিক ওই সময় ওই দিকেই আসছিল। সে তখন দ্রুত সুড়ঙ্গের একটা ইউজ না হওয়া অংশে গিয়ে লুকিয়ে পড়ে আর নিজের মুখে কাদামাটি মাখিয়ে নেয় যাতে কেউ তাকে দেখতে না পায়। তারা যখন ওয়াকেনের পাশ দিয়ে পার হচ্ছিল তখন সে একদম চুপ করে থাকে। সে তাদের একটা গোপন সেফ হাউসের ব্যাপারে শুনে ফেলে, যে সেফ হাউসের ব্যাপারে শুধুমাত্র তারা দুইজন আর জিল্ডো জানতো। ক্যানেরিওর এই মিশনে জিল্ডোর ইনভলভমেন্টস একদমই পছন্দ ছিল না, স্পেশালি মুনোর ওই ঘটনাটার পর। আর সে পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে সে জিল্ডোকে একদমই ট্রাস্ট করে না। গালতো আর ক্যানেরিও সুড়ঙ্গ থেকে চলে যাওয়ার পর ওয়াকেন একটা রুমে ব্যাক করে। ঠিক তখনই বুর্দাকে ঘুমের ওষুধের নেক্সট ডোজ দেওয়ার কথা ছিল, কিন্তু তার কিছু একটা ঠিক মনে হয় না। বেটি আসলে ঘরে ছিল না। ওয়াকেন তখন সেই রুমে যায় যে রুমে বেটি ছিল। সে সেখানে গিয়ে বেটিকে ডাকতে থাকে, কিন্তু সে বেটিকে সেখানে পায় না। যখন সে ক্যাসিমিরোকে একা পড়ে থাকতে দেখে ওয়াকেন সাথে সাথেই বুঝে যায় যে আসলে কি ঘটেছে। বেটি আসলে নিচের সুড়ঙ্গে নেমে গেছে। সে দ্রুত বেসমেন্টের দিকে যায় এটা দেখার জন্য যে আসলে কি হয়েছে। সে যখন সার্ভেলেন্স ক্যামেরা চেক করে তখন তার ধারণা একদম সঠিক হয়ে যায়। বেটি পাশের বাড়িতে ঢুকে পড়েছিল। ক্রিমিনালদের বেস অফ অপারেশনের একদম কাছাকাছি ঘুরঘুর করছিল সে। আর ঠিক তখনই পুরো গ্যাং বেসমেন্টে ব্যাক করে। লাকিলি বেটি জানতো যে তাকে এখন লুকিয়ে থাকতে হবে। তাদের সাথে গুডম্যানও ছিল। গুডম্যান হচ্ছে ওই পুলিশ অফিসার যে তাদেরকে এই চুরিতে হেল্প করছিল। ওই লোকগুলো যখন কথা বলছিল জিল্ডো পাগলের মতো তার হারিয়ে যাওয়া ঘড়িটাকে খুঁজতে শুরু করে। সে শিওর ছিল যে ওই ঘড়িটা এখানেই কোথাও একটা আছে। গুডম্যান তাদের ব্যাংকের ভল্টগুলোর একটা লিস্ট দেয়, যে লিস্টের ভল্টগুলোকে কোনোভাবেই ছোঁয়া যাবে না, কারণ ওই ভল্টগুলো সাইলেন্ট অ্যালার্মের সাথে কানেক্টেড ছিল। সেই সাথে সে এটাও প্রমিস করে যে চুরির সময় সে ওই এরিয়া থেকে সমস্ত পুলিশ পেট্রোলিং বা টহল সরিয়ে দিবে। গুডম্যান তখন জিজ্ঞাসা করে যে গালতো কি এইসব সত্যি সত্যি ছেড়ে দিবে কিনা। গালতো তখন বলে হ্যাঁ, এই অপারেশনটা শেষ হলে সে এই কাজটা চিরদিনের মতো শেষ করে দিবে। নিজের এই হেল্পের বদলে গুডম্যান ডিমান্ড করে যে ব্যাংকের একটা ভল্ট 155 থেকে বেশ কিছু আপত্তিকর ডকুমেন্টস যেন তাকে বের করে নিয়ে আসা হয়। আর এই সমস্ত ডকুমেন্ট অনেক বেশি সিক্রেট ছিল। এর মধ্যে এমন কিছু ফাইল ছিল যে ফাইলগুলো দিয়ে কেউ তাকে ব্ল্যাকমেল করছিল। জিল্ডো তখন জিজ্ঞাসা করে কি আছে ওই বক্সে। গুডম্যান তাকে বলে যে তোমার জন্য এটা না জানাই ভালো হবে, আর ওইটা নেওয়ার চিন্তা তুমি ভুলেও করবে না। জিল্ডো তখন তার কথায় পাত্তা না দিয়ে বলে অন্য মানুষের ব্যাপারে আমার জানার কোনো আগ্রহই নেই। যখনই রাস্তা একটু ক্লিয়ার হয় বেটি সুড়ঙ্গের দিকে দৌড় দেয় আর ওয়াকেন তাকে ওই ফুটো দিয়ে উপরে উঠতে হেল্প করে। সে উপরে আসতেই ওয়াকেন তাকে জড়িয়ে ধরে আর সান্ত্বনা দেয় যে সবকিছু ঠিক হয়ে গেছে, তোমার আর ভয় পাওয়ার দরকার নেই। এরপর সে দেখতে পারে যে জিল্ডোর হারিয়ে যাওয়া ঘড়িটা আসলে বেটি নিয়ে এসেছিল। এরপরে ওয়াকেন দেখতে পায় যে গালতো এবার টেক্সট করার বদলে সরাসরি বুর্দাকে কল করেছে। মানে এখন সন্দেহ এড়াতে হলে বুর্দাকে সরাসরি গালতোর সাথে কথা বলতে হবে। কিন্তু বুর্দা এখানে ওয়াকেনকে হেল্প করতে রাজি হয় না, সে চুপ করে থাকে। তাই ওয়াকেন তখন তার ল্যাপটপটা বের করে আর তাকে একটা রেকর্ডিং শোনায়। সে মূলত ক্যাসিমিরোর কলার থেকে এই রেকর্ডটা করেছিল, আর এই রেকর্ডে বেটির কিছু কথা ছিল। সে তখন বুর্দাকে বলে বেটি 2 বছর ধরে কথা বলে না তাই না, আর 2 বছর আগেই কিন্তু তোমার আর গালতোর দেখা হয়েছিল। এরপরে সে তাকে ওই রেকর্ডিংটা শোনায়। এই রেকর্ডিং এ বেটি ক্যাসিমিরোকে বলছিল 2 বছর আগে গালতো তাকে বাজেভাবে টাচ করেছিল, তাকে অ্যাবিউজ করেছিল, আর এ কারণে সে মানসিকভাবে অনেক বেশি ট্রমার মধ্যে চলে গিয়েছিল। এই ব্যাপারে সে তার মাকেও বলতে পারেনি। আর ওই ঘটনার পর থেকেই মূলত বেটি একদম চুপচাপ থাকে, সে কারোর সাথে কথা বলে না। এই চরম সত্যিটা জানতে পেরে বুর্দা অনেক বেশি কষ্ট পায়। সে তখন কান্নায় ভেঙে পড়ে। বুর্দা তখন ভাবতে থাকে যে সে এতদিন ধরে কাকে ভালোবাসতো আর কেন সে এতদিন ধরে ওই গালতোর সাথে আছে। নিজের মেয়ের সাথে যা কিছু হয়েছে তা সে কোনোভাবেই মেনে নিতে পারছিল না। ওয়াকেন তখন তাকে শান্ত করার চেষ্টা করে। তখন সে বারবার বলতে থাকে যে সে গালতোর প্ল্যান একদম নষ্ট করে দিবে। বুর্দা তখন প্রচন্ড পরিমাণে ইমোশনাল হয়ে গিয়েছিল। ওয়াকেন তখন তাকে নিজের প্ল্যানটা বুঝায়। সে বলে সে সুড়ঙ্গে পানি আটকে পুরো চুরিটাই বন্ধ করে দিবে। অবশেষে নিজের মেয়ের উপর হওয়া অন্যায়ের বদলা নিতে বুর্দাও তাকে হেল্প করতে রাজি হয়ে যায়। যখন গালতো আবারও কল করে তখন সে কলটা তোলে আর খুবই শান্ত গলায় তাকে জানায় যে সবকিছু একদম নর্মাল আছে আর ওয়াকেন বেসমেন্টে একদমই কম যায়। কল কেটে দেওয়ার পর ওয়াকেন তাকে ঘুমের ওষুধের আর একটা ডোজ দেয়। ওই রাতে যখন ক্রিসমাস ইভেন্টে পুরো আকাশ আতশবাজির আলোতে ঝলমল করছিল, ওয়াকেন আর বেটি একসাথে বসে সেই দৃশ্য দেখছিল। অন্যদিকে তাদের ঠিক নিচেই চোরেরা ব্যাংকটাকে এক্সপ্লোসিভ বা বোম দিয়ে উড়িয়ে দেওয়ার প্রিপারেশন নিচ্ছিল। চোরদের প্ল্যান ছিল সকাল 8টার সময় চুরি স্টার্ট করা। তাই ওয়াকেন এই মাঝখানের ফাঁকা
সময়টার সুযোগ নেয়। বেটিকে তার রুমে সুরক্ষিতভাবে লক করার পর সে চুপচাপ সুড়ঙ্গে নেমে যায়। সে একদম শান্তভাবে এগিয়ে যায়। মনে মনে সেও ভয় পাচ্ছিল যেন কেউ তাকে দেখে না ফেলে। সে খুবই সাবধানে তাদের সেট করা এক্সপ্লোসিভ গুলোকে তাদের আসল জায়গা থেকে সরিয়ে সেগুলোকে পানির পাইপের খুবই কাছাকাছি ফিট করে দেয়। তাদের প্ল্যান এখন পুরো চেঞ্জ হয়ে গিয়েছিল। সে শুধু চুরি আটকাতে যায়নি, বরং সে পুরো প্ল্যানটাকেই আটকে দিচ্ছিল। নিজের কাজ শেষ করে সে সুড়ঙ্গের অন্য মাথা পর্যন্ত যায়, আর সেখান দিয়ে সে সরাসরি ব্যাংকের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে গিয়ে সে একটা হাই সিকিউরিটি ভল্ট, বিশেষ করে ওই 748 নাম্বার ভল্টটা যা খুলতে বারণ করা হয়েছিল, সেটার লক ভেঙে ফেলে। আর সে ভেতর থেকে ক্যাশ ভর্তি একটা ব্যাগ তুলে নেয়। কিন্তু তাড়াহুড়ার মধ্যে সে যখন বের হয় তখন সে ভালোমতো লক্ষ্যই করেনি যে ভল্টের দরজাটা আসলে লাগিয়েনি। ভল্টের দরজাটা তখনও খোলা ছিল। নিজের রাস্তায় ফেরার সময় ওয়াকেনের নজর রেনের উপরে পড়ে, যে সুড়ঙ্গটা তখন পর্যবেক্ষণ করছিল। সে আগের মতোই লুকিয়ে পড়ার চেষ্টা করে, কিন্তু তখনই সে শুনতে পায় যে ওই লোকগুলো ওখানকার ভেন্টিলেশন সিস্টেম এখন চালু করে দিবে। ওয়াকেন খুবই ভালো করেই জানতো যে ভেন্টিলেশন সিস্টেম চালু হলে এই সুড়ঙ্গের মধ্যে আর অক্সিজেন থাকবে না, অক্সিজেন শেষ হয়ে যাবে। তাই তার কাছে আর কোনো উপায় ছিল না। সে বাধ্য হয়ে দ্রুত আবারও ব্যাংকের ভেতরে চলে যায়। লাকিলি চোরদের প্রিপারেশনে অনেক বেশি সময় লেগে গিয়েছিল, যার কারণে ওয়াকেন সুড়ঙ্গ থেকে বেঁচে বের হয়ে নিজের ঘরে ব্যাক করার পারফেক্ট একটা সুযোগ পেয়ে যায়। এদিকে রেনি গালতোর দুজন লোক পিচি আর শর্চ নেকারকে নিয়ে ব্যাংকের ভেতরে ঢোকে, আর তারা গুডম্যানের দেওয়া লিস্ট অনুযায়ী ভল্টগুলোকে চেক করতে থাকে। তারা তখন সেই ভল্টগুলোকে খোলা স্টার্ট করে, কিন্তু তারা যখন ভল্ট 748-এর কাছে পৌঁছায় তখন তারা রিয়েলাইজ করে যে কেউ অলরেডি এই ব্যাংকের ভেতরে ঢুকে পড়েছিল। ঠিক ওই মোমেন্টেই পাইপ ফেটে সুড়ঙ্গের মধ্যে পানি ঢুকতে শুরু করে, কিন্তু তাদের মনে হয়েছিল যে এই ড্যামেজটা আসলে ব্লাস্টের কারণে হয়েছে। কেউ যে তাদের এই প্ল্যানটা আসলে নষ্ট করে দিয়েছিল এই ব্যাপারে তাদের কোনো সন্দেহই হয়নি। রেনি সাথে সাথে অ্যালার্ট করে দেয় যে তাদের ইমিডিয়েটলি এখান থেকে বের হতে হবে। এর মধ্যেই গালতো, ক্যানেরিও আর জিল্ডো পানি বাড়তে দেখে ফেলে, কিন্তু নিজেদের গ্যাং মেম্বারদের হেল্প করার বদলে তারা যে ক্যাশ চুরি করেছিল সেটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু রেনির কপাল এতটাও ভালো ছিল না। সে যখন সুড়ঙ্গটা পার করার চেষ্টা করে তখনই পুরো পানি দিয়ে ভরে যায়। সে বেশি দূর আর এগোতে পারে না। সে এমন একটা জায়গায় ফেসে যায় যেখান থেকে আর সামনেও যাওয়ার উপায় ছিল না, আর পেছনেও আসার উপায় ছিল না। সে সেখানেই ট্র্যাপ হয়ে যায়। কোনো একজনের চিৎকারের আওয়াজ শুনে ওয়াকেন মেঝের সেই প্যানেলটা খোলে আর দেখে রেনি পানির মধ্যে থেকে বাঁচার স্ট্রাগল করছে। সে তখন রেনিকে হেল্প করার চেষ্টা করে, কিন্তু রেনি তাকে দেখা মাত্রই চিৎকার করা শুরু করে। সে তখন বাকিদের অ্যালার্ট করার চেষ্টা করে। রেনি অনেক বেশি প্যানিকড হয়ে গিয়েছিল। সে নিজের সাথে ওয়াকেনকেও নিচের দিকে টানতে থাকে। এখন ওয়াকেনের কাছে আর কোনো অপশন ছিল না, তাই সে জোর করে নিজের হাতকে রেনির কাছ থেকে ছাড়িয়ে ওই ঢাকনাটাকে বন্ধ করে দেয়, আর সে রেনিকে সেখানেই ডুবে মরার জন্য ছেড়ে দেয়। ধীরে ধীরে পানির পরিমাণ অনেক বেশি বেড়ে যাচ্ছিল। খুবই তাড়াতাড়ি সেই সুড়ঙ্গটা পানি দিয়ে ডুবে যায়। তবে শুধুমাত্র সুড়ঙ্গের মধ্যেই না, পুরো ব্যাংক এমনকি ওয়াকেনের বেসমেন্টের মধ্যেও পানি ঢুকে গিয়েছিল। সে তখন সুড়ঙ্গের এন্ট্রির ঢাকনাটাকে সরিয়ে দেয় আর সমস্ত প্রমাণ পানি দিয়ে ধুয়ে যায়। তারপর সে একটা দড়ি ধরে টান দেয় যাতে পুরনো কম্পিউটার কেসের একটা বড় স্তূপ ঠিক ওই জায়গাটার উপরে এসে ভেঙে পড়ে। এরপরে ওয়াকেন নিজের চুরি করা ক্যাশ ভর্তি ব্যাগটা তুলে নিয়ে ওই বেসমেন্ট থেকে বের হয়, আর ঠিক সেই সময়ই পুরো ব্লকের ইলেকট্রিসিটি চলে যায়। পিচি আর শর্জনেগারও বাঁচার ট্রাই করছিল, কিন্তু পানি বাড়তে থাকায় তারা পিছু হটতে বাধ্য হয়। একদম নিরুপায় হয়ে তারা পুলিশের হেল্প চাওয়ার জন্য সাইলেন্ট অ্যালার্মের সাথে যুক্ত থাকা একটা ভল্টটাকে খোলার চেষ্টা করে, যেন পুলিশের কাছে সিগন্যাল চলে যায় আর পুলিশরা তাদের কাছে এসে তাদেরকে উদ্ধার করে। এরপরে আমরা দেখতে পাই ওয়াকেন উপরে গিয়ে সবার প্রথমে বুর্দাকে চেক করে। ততক্ষণে বুর্দার জ্ঞান ফিরে এসেছিল। বুর্দা এখানে অনেক বেশি পরিমাণে রেগেছিল। সে হঠাৎ করেই ওয়াকেনের উপরে অ্যাটাক করে। সে তাকে নিচে ফেলে দেয় এবং তাকে জিজ্ঞাসা করে যে তার মেয়ে বেটি কোথায়। ওয়াকেন তাকে বলে দেয় যে বেটি কোথায় আছে। বুর্দা তখন ইমোশনাল হয়ে তাকে জিজ্ঞাসা করে যে সে কখনো তাকে কেন ট্রাস্ট করেনি। ওয়াকেন তখন তাকে শান্ত করার চেষ্টা করে এবং তাকে কনভিন্স করে বলে যে তাদের কাছে এখন অনেক টাকা আছে, তাই তারা চাইলে পালিয়ে যেতে পারবে। কিন্তু বুর্দা তার সাথে যেতে রাজি হয় না। বুর্দা তখন তাকে বলে যে আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু আমি এটা করতে পারবো না। এরপরে বুর্দা ওয়াকেনকে অজ্ঞান করার জন্য সেই ইঞ্জেকশনের সিরিঞ্জটা তোলে। তবে বুর্দাকে আটকানোর জন্য ওয়াকেন এবার বাধ্য হয়ে তার উপরে হাত তোলে। এরপর সে বুর্দাকেই ওই ঘুমের ইঞ্জেকশনটা দিয়ে দেয়। তাকে ইঞ্জেকশনটা দেওয়ার পর সে নিজেকে ফার্স্টে ক্লিন করে নেয়। গায়ের সমস্ত কাদামাটির দাগ মুছে ফেলে সে পুলিশের সাথে কথা বলার জন্য বাইরে বেরিয়ে যায়। পুলিশের সামনে ওয়াকেন একটা চিন্তিত ইনোসেন্ট প্রতিবেশীর মতো অ্যাক্টিং করে, যে নিজের ঘরের মধ্যে পানি ঢুকে যাওয়া নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল। একজন অফিসার তখন তাকে ভেতরে ওয়েট করতে বলে। কাছাকাছি গুডম্যান পুরো সিচুয়েশনটার উপরে নজর রাখছিল। সে তখন গালতোকে ফোন করে আর এই ঘটনার জবাব চায়, কিন্তু গালতোর কাছে কোনো এক্সপ্লেনেশন ছিল না যে এখানে আসলে কি ভুল হয়েছে। তবে
গালতো যখন বলে যে ব্যাংকের 155 নাম্বার ওই ভল্ট থেকে সে ওই ডকুমেন্টগুলোকে বের করতে পারেনি, তখন গুডম্যান মারাত্মক পরিমাণে রেগে যায় এবং রেগে ওই ফোনটা কেটে দেয়। কিছুক্ষণ পর গুডম্যান একদল অফিসারদেরকে নিয়ে ওয়াকেনের বাড়ির ভেতরে চলে আসে। ওয়াকেন কোনো রকম দ্বিধা ছাড়াই তাদেরকে ভেতরে আসতে দেয়। সে একজন কনফিউজড কিন্তু হেল্পফুল সিটিজেনের মতো অ্যাক্টিং করে, যে নিজের প্রপার্টি ড্যামেজ হয়ে যাওয়া নিয়ে অনেক বেশি চিন্তিত ছিল। তারা ওয়াকেনকে বলে যে তারা এই ঘরটাকে চেক করতে চায়। এটা শুনে ওয়াকেন অনেক অবাক হয়ে যাওয়ার ভান করে। সে অবাক হয়ে তাদের জিজ্ঞাসা করে যে জাস্ট একটা পাইপ ফেটে যাওয়ার কারণে তারা কেন তার ঘর চেক করবে। পুলিশরা তখন তাকে ব্যাংক চুরির ব্যাপারে সবকিছুই জানায় আর বলে আমাদের সময় নষ্ট করবেন না। তাই ওয়াকেনও আর কথা না বাড়িয়ে তাদেরকে সার্চ করতে দেয়। সে অলরেডি বেটিকে ওখান থেকে এনে বুর্দার সাথে বেডরুমে বসিয়ে দিয়েছিল। অফিসারদের কাছে সে ওই দুজনকে নিজের ওয়াইফ আর মেয়ে বলে পরিচয় দেয়। অফিসাররা যখন বেসমেন্ট তল্লাশি করছিল তখন ওয়াকেন গুডম্যানের সাথে বসেছিল, আর ঠিক তখনই গালতো অনবরত বুর্দার ফোনে কল করে যাচ্ছিল, আর ওই ফোনটা তখন ওয়াকেনের কাছে ছিল। ওয়াকেন সেই কলগুলোকে ইগনোর করে। বেসমেন্টের অবস্থা খুবই খারাপ ছিল, আর পানির কারণে মেঝের কিছু অংশ ধসে গিয়েছিল, যার ফলে সুড়ঙ্গের কোনো প্রমাণ সেখানে দেখা যাচ্ছিল না। তাই পুলিশ কোনো সন্দেহজনক কিছুই পায় না আর সেখান থেকে চলে যায়। তারা তখন পুরোপুরি শিওর হয়ে গিয়েছিল যে এই বাড়িতে কোনো সিক্রেট নেই, এই বাড়িটা একদম ক্লিন। গুডম্যান যখন বাড়ি থেকে বের হয় তখন সে ভুল করে বুর্দার ফোনটাকে নিজের সাথে তুলে নেয়। সে মনে করে যে এই ফোনটা হয়তো ওয়াকেনের। সে নাম্বারটা সেভ করে নেয় আর খুবই ক্যাজুয়ালি তাকে বলে যে যদি এই চুরির ব্যাপারে তার কোনো কিছু মনে পড়ে তাহলে সে যেন তাকে কল করে। গুডম্যান চলে যাওয়ার ঠিক কয়েক মিনিটের মধ্যেই গালতো জিল্ডো আর ক্যানেডিওকে নিয়ে সেই বাড়িতে আসে। তারা সবাই পুলিশ অফিসারের ড্রেস পরে এসেছিল যাতে কেউ কোনো রকম সন্দেহ না করে। ওয়াকেন তাদেরকে ভেতরে আসতে দেয়, আর এর মধ্যেই সে চুপ করে গুডম্যানকে একটা টেক্সট মেসেজ করে বলে ইমিডিয়েটলি বাড়িতে আসো। এই টাইমে গুডম্যান গালতোকে ফোন করার চেষ্টা করছিল। সে এটা নিয়ে অনেক বেশি পরিমাণে রেগেছিল যে তার ওয়ার্ডার অমান্য করে কেন 748 নাম্বার ভল্ট খোলা হয়েছিল, কিন্তু গালতোর এতে কিছুই যায় আসতো না। সে হঠাৎ করেই কলটা কেটে দেয় আর ওয়াকেনকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে। ওয়াকেন তখন নিজের বানানো গল্পেই অটুট থাকে। সে অনবরত দাবি করে যে সে এইসবের কিছুই জানে না। সে শুধু এইটুকুই জানে যে চুরির চেষ্টা করার সময় তার বেসমেন্টটা পুরো পানিতে ভেসে গেছে, আর এখানে যে চুরি করা হচ্ছিল এটাও সে কিছুক্ষণ আগে পুলিশদের কাছ থেকেই জানতে পেরেছে। সে আরো বলে যে সে এই বাড়িতে একাই থাকে, আর যে ভাড়াটিয়া এই ঘর রেন্টে নিয়েছিল সে একদিন আগেই চলে গেছে। কিন্তু ঠিক তখনই বেটি রুম থেকে বাইরে চলে আসে, আর এই ঘটনাটাই ওয়াকেনের পুরো গল্পটাকে এক পলকে মিথ্যা প্রমাণ করে দেয়। ওয়াকেন বুঝতেই পারেনি যে বেটি একদম তার পেছনে দাঁড়িয়ে আছে। সে এখানে নিজের মতো ওই বানোয়াট গল্প বলে যাচ্ছিল যে সে এই বাড়িতে একাই থাকে। তখন গালতো একটা বন্দুক বের করে আর পুরো ঘর সার্চ করার কথা বলে। ওয়াকেন তাকে বলে যে তার ঘর অলরেডি একবার সার্চ করা হয়ে গেছে, তাই দ্বিতীয়বার এই ঘর তল্লাশি করার কোনো কারণ নেই। ঠিক এই মুমেন্টে গালতো বেটির দিকে ইশারা করে যে কিনা পাশেই দাঁড়িয়েছিল। গালতো তখন বুর্দাকে চেক করে, সে তখনও অজ্ঞান ছিল। তারপর সে বেটিকে হোস্টেস বানিয়ে নেয় আর ওয়াকেনকে প্রেসার দিতে থাকে যেন সে সত্যিটা স্বীকার করে। ওয়াকেন তখনও মিথ্যাই বলছিল। সে বলতে থাকে যে সে ভেবেছিল যে এই ভাড়াটিয়ারা হয়তো চলে গেছে। তখন গালতো জিজ্ঞাসা করে যে বেটি কেন অজ্ঞান হয়ে বেডের উপরে শুয়ে আছে। ওয়াকেন তাকে একের পর এক মিথ্যা বলতেই থাকে, কিন্তু এত বেশি প্রেসারের মুখে ওয়াকেনের বলা গল্পগুলো আসলে টিকতে পারছিল না। বিরক্ত হয়ে গালতো তাকে তার হুইল চেয়ার থেকে ধাক্কা মেরে নিচে মেঝেতে ফেলে দেয়, আর ক্যানেডিও তার সাথে যোগ দেয়। তারা ওয়াকেনকে অনেক বেশি মারতে থাকে যেন সে সত্যিটা বলে দেয়। গালতো ওয়াকেনের উপরে চড়াও হয়ে দাঁড়িয়ে বলে যে সে যদি সত্যিটা না জানায় তাহলে সে তাকে এখনই মেরে ফেলবে। এরপরে সে খুবই ডিটেইলি এক্সপ্লেন করতে থাকে যে সে কিভাবে ওয়াকেনকে মেরে ফেলবে। আর গালতোর সাথে থাকা বাকিরা সেই সময়ও ওয়াকেনকে মারছিল। হঠাৎ করেই বুর্দার ফোনটা বেজে ওঠে। গালতো ফোনটা রিসিভ করে আর ওই পাশ থেকে গুডম্যানের ভয়েস শুনতে পায়। গুডম্যান ভাবছিল যে সে ওয়াকেনের সাথে কথা বলছে, আর সে একদম দরজার বাইরেই দাঁড়িয়ে আছে। এখন বেশ ঘাবড়ে গিয়ে গালতো জিল্ডো আর ক্যানেরিওকে বলে গুডম্যানকে ভেতরে নিয়ে আসার জন্য। ভেতরে আসার পর গুডম্যান ওখানে গালতোকে দেখে অনেক বেশি কনফিউজড হয়ে যায়। গালতো জিজ্ঞাসা করে যে তার কাছে বুর্দার ফোন নাম্বার কেন আছে। অন্যদিকে গালতো আবার গুডম্যানকে মনে মনে সন্দেহ করছিল। সে ক্যানেরিওকে অর্ডার দেয় যেন তাকেও বেঁধে ফেলা হয়। সিচুয়েশন এখন অনেক বেশি কনফিউজড হয়ে যায়। কেউই জানতো না যে কে কাকে ধোকা দিচ্ছে। আর যখন গালতো নিজের বন্দুকটা তুলে সরাসরি ওয়াকেনের দিকে নিশানা করে তখনই ওয়াকেন অনেক বেশি ভয় পেয়ে যায় আর সবকিছু কনফেস করা শুরু করে দেয়। ওয়াকেন নিজেকে বাঁচানোর জন্য মরিয়া হয়ে একটার পর একটা চাল চালতে থাকে এবং মিথ্যা মিথ্যা গল্প বলতে থাকে। তবে তার এইবারের গল্পটা ছিল অনেক বেশি বিশ্বাসযোগ্য। সে হুট করেই জিল্ডোর দিকে ঘুরে আর তাকে চেনার ভান করে। সে এমন ভাব করতে থাকে যে এই প্ল্যানে সে আগে থেকেই জিল্ডোকে চিনত, আর জিল্ডো আলাদাভাবে তার সাথে কানেক্টেড ছিল। আর জিল্ডোকে লেফটি মূলত তার ক্লোজ ফ্রেন্ডরা বলতো। আসলে আমরা তো আগেই জানি যে ওয়াকেন সার্ভেলেন্স ক্যামেরা আর মাইক্রোফোনের সাহায্যে তাদের কথাবার্তা শুনতো, তো এই কথাবার্তার মাধ্যমেই সে এই ইনফরমেশন গুলো পেয়েছিল।
সে তাদেরকে বলে যে জিল্ডো সবার আগে তার কাছে এসেছিল, সে ছাদের ওই রাস্তাটা দিয়ে এসেছিল এবং এখানে এসে প্রথমে সে বুর্দাকে অজ্ঞান করে। এরপর সে তার সাথে এই প্ল্যানটা শেয়ার করে। তারা প্ল্যান করেছিল যে এই ক্যাশ টাকা নিয়ে তারা পালিয়ে যাবে। জিল্ডোর সাথে সাথে এই সমস্ত কথাকে ডিনাই করে এবং ওয়াকেনকে অনেক বড় মিথ্যাবাদী বলতে থাকে। কিন্তু ওয়াকেন এবার তার চালটা আরো অনেক বড় করে চালে। সে তখন ওই সিক্রেট সেফ হাউসের কথা মেনশন করে দেয়, যার ব্যাপারে শুধুমাত্র গালতো, ক্যানেরিও আর জিল্ডোই জানতো। আর তারপর সে একটা আলমারির দিকে ইশারা করে, যেখানে তারা জিল্ডোর হারিয়ে যাওয়া ওই ঘড়িটাও খুঁজে পায়। ওয়াকেন দাবি করে যে জিল্ডোই ভুল করে তাদের একটা মিটিং এর সময় ওই ঘড়িটাকে এখানে ফেলে রেখে গিয়েছিল। জিল্ডো বুঝে গিয়েছিল যে সে এখন ফেসে গেছে, সে আর কোনোভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। তাই সে দ্রুত বন্দুক বের করে আর ক্যানেরিওকে গুলি করে দেয়। ক্যানেরিও ঠিক ওই মোমেন্টেই তার উপরে গুলি করে আর দুজনেই তখন একসাথে মাটিতে লুটিয়ে পড়ে মারা যায়। নিজের ভাইকে চোখের সামনে হারানোর শোকে গালতো একদম ভেঙে পড়ে আর হাঁটু গেড়ে নিচে বসে কান্নায় ভেঙে পড়ে। ঠিক ওই মুহূর্তেই বুর্দার চোখ খোলে। সে মেঝেতে একটা বন্দুক পড়ে থাকতে দেখতে পায়। সে ওটা তুলে নেয় আর কোনো রকম দ্বিধা ছাড়া সরাসরি গালতোকে গুলি করে দেয়। অবশেষে সে তার ছোট্ট মেয়ের সাথে হওয়া অন্যায়ের পারফেক্ট একটা প্রতিশোধ নিয়ে নিয়েছে। এদিকে গুডম্যান, যাকে খুবই হালকাভাবে বেঁধে রাখা হয়েছিল, সে খুবই সহজে নিজেকে মুক্ত করে নেয় এবং সামনে এগিয়ে আসে। এই পুরো ঝামেলাটা ক্লিয়ার করার জন্য সে তাদেরকে হেল্প করার অফার দেয়। সে লাশগুলোকে নিজের গাড়ির ট্র্যাকে তুলতে শুরু করে আর ওয়াকেনকে মেঝে থেকে রক্তের দাগ পরিষ্কার করার আইডিয়া দিতে থাকে। কিন্তু গুডম্যান যখন নিজের ভাগের চুরি করা ওই টাকার দাবি করে, ওয়াকেন তখন তাকে সরাসরি মানা করে দেয়। উল্টো ওয়াকেন দাবি করে যে তার কাছে গুডম্যানের ওই চোরদের সাথে সংক্রান্ত হওয়ার পুরো রেকর্ডিং আছে, যা তাকে পুরোপুরি ফাঁসিয়ে দিতে পারে। গুডম্যান অবশ্য এতে একটুও ভয় পায় না। সে হাসতে হাসতে বলে যে তার কাছে যতই প্রুফ থাকুক না কেন, ওটা তাকে বেশি দিন বাঁচাতে পারবে না। গুডম্যান এই পুরো ব্যাপারটাকে হেসে উড়িয়ে দেয় আর টেবিলের উপরে রাখা একটা জার, যেটাকে সে রেগুলার বিস্কুট ভাবছিল, সেটার ভেতরে হাত গলিয়ে ওয়াকেনের তৈরি করা ওই ড্রাগ মিশানো বিস্কুটগুলো খাওয়া শুরু করে দেয়। মূলত ওয়াকেন এই বিস্কুটগুলোর মধ্যে ড্রাগ মিশিয়েছিল তার কুকুরকে মেরে ফেলার জন্য। তবে এই ড্রাগ মেশানো বিস্কুট এবার খাচ্ছে এই গুডম্যান। সে এই বিস্কুটগুলো চেবাতে চেবাতেই হঠাৎ নিজের বন্দুক বের করে আর বেটিকে থ্রেট দিতে শুরু করে। ওয়াকেন আর কোনো উপায় না দেখে তাকে টাকা ভর্তি ব্যাগটা দিয়ে দেয় আর এরপরে গুডম্যান সেখান থেকে চলে যেতে থাকে। কিন্তু গুডম্যান যখন গাড়ি চালিয়ে চলে যাচ্ছিল, তখন ওই ড্রাগের অ্যাকশন শুরু হয়ে যায়। তার মাথা ঘুরতে থাকে আর সে চোখে অন্ধকার দেখতে থাকে। সে গাড়ির উপর থেকে নিজের পুরো কন্ট্রোল হারিয়ে ফেলে এবং অ্যাক্সিডেন্ট করে। আর এই অ্যাক্সিডেন্টের কারণে পুরো গাড়িতে আগুন লেগে যায়। যে লাশগুলোকে সে এই গাড়ির ট্যাঙ্কে নিয়ে যাচ্ছিল, সেই লাশগুলো কিন্তু তখন ওখানেই ছিল। সেখানে গুডম্যানের নড়ার মতো কন্ডিশন ছিল না আর গুডম্যানের জ্ঞান ধীরে ধীরে হারিয়ে যাচ্ছিল। এক পর্যায়ে সে হার মেনে নেয়। মাটির উপরে ছটফট করতে করতে সে নিজের নিশ্চিত মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে। কিছুদিন পর ওয়াকেনের বাড়িটা ফাইনালি একদম পরিষ্কার করে ফেলা হয়। ঘরগুলো একদম খালি, মেঝে থেকেও রক্তের দাগগুলো মুছে ফেলা হয়েছে আর বেসমেন্টের সমস্ত চিহ্নগুলোকেও মিশিয়ে দেওয়া হয়েছে। পেছনের সব খারাপ স্মৃতিকে ফেলে ওয়াকেন একটা নতুন লাইফ শুরু করার জন্য বেরিয়ে পড়ে। আর এইবার সে একা না, এবার তার সাথে বুর্দা আর বেটি আছে আর তার সাথে আসে তার প্রিয় সঙ্গী ক্যাসিমিরো। এখানে একটা নতুন পরিবার গঠন হয়। তাদের জন্য এখন সুন্দর আর উজ্জ্বল একটা ভবিষ্যৎ অপেক্ষা করছিল। আর এখানেই এই সাসপেন্স থ্রিলার মুভিটা শেষ হয়ে যায়। মুভিটা তোমাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিও। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।